আপনি কখনোই দেখবেন না টোটাল ব্যাচেলর পয়েন্টে কখনো কোনো বাসা কোনো ফ্ল্যাট আমি নোংরা রেখেছি। প্রত্যেকটা কন্টেন্টের পেছনেই কিন্তু টাকা লগ্নি করে কন্টেন্টটা বানাতে হয়। নাথিং ইজ ফ্রি। ব্যাচেলর পয়েন্ট সিজন 5টা যেই স্ট্যান্ডার্ডে বানিয়েছি সেটা শুধুমাত্র ইউটিউব বা টেলিভিশনের ভিউ থেকে যেই রেভিনিউটা আসবে সেটা দিয়ে আসলে এই স্ট্যান্ডার্ডের একটা কন্টেন্ট বানানো সম্ভব না। কাবিলার যেই নোয়াখালীতে বাড়ি আমরা দেখেছি, ভালো ফ্যামিলির ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, সো ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সুন্দরভাবে গুছিয়ে থাকে। পাশা ভাই সে একটা সময় কিন্তু ফ্লোরে ছিল, এখন তার খাট চলে আসছে বিকজ অফ সে আন্ডারওয়ার্ল্ড নামে একটা পেজের বিজনেস করে সে পয়সা কামায় এবং সে তার রুমে এসি কিনছে, তার রুমে আলমারি কিনছে এবং সে শিমুলকে তার আন্ডারওয়ার্ল্ডে জব দিয়েছে। শিমুলও এখন পয়সা আর্ন করে। তো আমার ব্যাচেলার ফ্ল্যাটে তো আসলে অপরিষ্কার বা ওই রকম কেউ নাই। হাবু ভাই ছিল, কিন্তু হাবু ভাইকে তো ওরা সবাই মিলে হাবু ভাইকে পরিবর্তন করে ফেলছে। তরুণ প্রজন্মের বর্তমান সময়ের যেই কয়েকজন স্বনামধন্য নির্মাতা বা পরিচালক রয়েছেন তাদেরই একজন হচ্ছেন কাজল আরেফিন অমি। কাজল আরেফিন অমি এর আগে হচ্ছে ব্যাচেলার পয়েন্টের 4টি সিজন নিয়ে হাজির হয়েছিল। প্রতিটি সিজনই হচ্ছে দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর গত ঈদুল আজহায় ব্যাচেলার পয়েন্টের 5ম সিজন নিয়ে আবারও হাজির হয়েছে। আমরা আজকে কাজল আরেফিন অমির সঙ্গে আছি, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ব্যাচেলর পয়েন্টের 5ম সিজনে তিনি দর্শকদের কি কি প্রত্যাশা পূরণ করবেন আর নতুন এই সিজনে কি কি চমক তার কাছ থেকে দর্শকরা পেতে চলেছেন। কাজল আরেফিন অমি ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? আমরা তো আসলে প্রত্যেকটা সিজন করার আগে অনেক প্রিপারেশন নেই, অনেক সময় নিয়ে তারপর একটা সিজন করি। সিজন 5 করার জন্য আমরা অনেক বেশি সময় নিয়েছি, যেহেতু এবার এটা ওটিটিতে এসছে। সো ওটিটির জন্য আমাদের প্রিপারেশনটাও বেশি ছিল। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক কাজ করে তারপর আমরা ওটিটিতে রিলিজ করেছি এবং একসাথে 8টা এপিসোড। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা সবচেয়ে বেশি এনজয় করেছে যে একসাথে 8টা পর্ব তারা দেখতে পেয়েছে। এইটা দর্শকরা খুব এনজয় করেছে, যেহেতু ঈদের সময় সবাই একটু ফ্রি থাকে। এই বিষয়টা সবার জন্য উপভোগ্য ছিল। আর নতুন সিজনে অনেক নতুন নতুন বিষয় আছে, অনেক নতুন নতুন টপিক আছে। সামনে হয়তো আরও অনেক মজার চরিত্র আসবে, আরও অনেক নতুন নতুন ইস্যু তৈরি হবে, মজার মজার ঘটনা তৈরি হবে। সো বেশ এনজয় করছি আমি নিজেও। ব্যাচেলর পয়েন্টের এখনো কতটুকু জনপ্রিয়তা আছে আপনার কাছে? কি মনে হয় সিজন 5-এর শেষে এই জনপ্রিয়তাটা ঠিক শুরুর দিকের মতোই থাকবে কিনা নাকি কমে যাবে? প্রথম কথা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট কখনোই একতরফা ছিল না। ব্যাচেলার পয়েন্ট সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত কোনোদিনই আমি এরকম পাইনি যে ব্যাচেলার পয়েন্ট 100% অডিয়েন্স আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আমি যখন সিজন 1 করি তখন ব্যাচেলার পয়েন্টের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক ছিল 50% আর 50% নেগেটিভ ফিডব্যাক ছিল। যখন আমি সিজন 2 করি 50% নেগেটিভ, ওইটা 60% পজিটিভে পরিণত হয়। আবার যখন সিজন 3 করি তখন 70% পজিটিভ ফিডব্যাক পাই। সিজন 4 করি তখন আমি 80% পজিটিভ ফিডব্যাক পাই। এখন সিজন 5 করলাম, এখনও আমি 90% পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। 10% মিশ্র প্রতিক্রিয়া আছে, কারো কাছে এটা ভালো লাগে নাই, কারো কাছে ওটা ভালো লাগে নাই। সেটা নাই লাগতে পারে। আমি আসলে 100% একটা জিনিস যখন আমি বানাবো, আমার ওই সেট, আমার ওই মিউজিক, আমার ওই কালার, আমার ওই ডায়লগ, আমার ওই পাঞ্চ 100% অডিয়েন্সকে কখনোই টাচ করবে না। কিন্তু মেজরিটি টাচ করলেই আমি ধরে নিব যে আমি হয়তো বা একটা মেজর জায়গায় পৌঁছাতে পেরেছি। সো ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর ক্ষেত্রেও সেম, আমি মেজরিটি অডিয়েন্সের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আরেকটা বিষয় যেটা, যে অডিয়েন্স কমে যাবে কিনা বা কোনো ভয়ভীতি, ব্যাচেলর পয়েন্ট সিজন 1 থেকে যে আসলে সিজন 5-এ আমরা আসবো এটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে হারানোর আর কিছু নাই। আমি ব্যাচেলর পয়েন্ট থেকে সিজন 1-এর পর থেকে যাই পেয়েছি আলহামদুলিল্লাহ, ওইটা কোনোটাই আমি আসলে প্ল্যান না, কোনোটাই আমি কল্পনাও করি নাই যে সিজন 2-তে গিয়ে আমি এতটুকু পারবো। এরপর সিজন 3 হবে, আবার সিজন 4 হবে, বা সিজন 5 যেভাবে আমরা শুরু করেছি বা যেভাবে আমরা করছি, এগুলো আসলে আমাদের কল্পনাতেও ছিল না। সো আমি যা পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমার আসলে হারানোর ওই জায়গাটাই আসলে নেই, আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকা খরচ করে মানুষ কেন ব্যাচেলর পয়েন্ট দেখবে? প্রত্যেকটা কন্টেন্টের পেছনেই কিন্তু টাকা লগ্নি করে কন্টেন্টটা বানাতে হয়। নাথিং ইজ ফ্রি। সো যেই কন্টেন্টটা আমরা টিভির জন্য বানাই সেটাও কিন্তু আপনি কেবলের মাধ্যমে তারপর টিভিতে দেখতেছেন, তো আপনার কিন্তু ডিশের লাইনের জন্য বিল দিতে হয়, মানে আপনি কিন্তু ইনডিরেক্টলি টাকা দিচ্ছেন। আপনি যখন ইউটিউবে কোনো কন্টেন্ট দেখেন আপনার কিন্তু ডাটা ছাড়া আপনি ইউটিউবটা চালাতে পারছেন না, তার মানে আপনি ইউটিউবেও টাকা কিন্তু দিচ্ছেন।
এবং আপনার ভিউয়ারশিপের কারণেই কিন্তু আমাদের রেভিনিউ আসতেছে। বাট আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5টা যেই স্ট্যান্ডার্ডে বানিয়েছি সেটা শুধুমাত্র ইউটিউব বা টেলিভিশনের ভিউ থেকে যেই রেভিনিউটা আসবে সেটা দিয়ে আসলে এই স্ট্যান্ডার্ডের একটা কন্টেন্ট বানানো সম্ভব না। সো যেহেতু আমরা কন্টেন্টের স্ট্যান্ডার্ডটাকে আপ করেছি, এইটা একদম বাংলাদেশের একটা টপ নচ ওয়েব সিরিজ যেই স্ট্যান্ডার্ডে শ্যুট হয় আমরা ঠিক সেম টেকনিক্যাল স্পেসিফিকেশন মেনটেন করে শ্যুট করেছি, মানে অনেক এফোর্ট দিয়ে শ্যুট করেছি, অনেক সময় নিয়ে শ্যুট করেছি। সো এইটা যদি ওটিটিতে কিছু সংখ্যক দর্শক দেখে ফেলে, যাদের আসলে ব্যাচেলার পয়েন্ট একসাথে 8টা এপিসোড দেখতে ইচ্ছা করবে, ওই দর্শকরা যখন দেখে ফেলবে তখন আসলে আমাদের বাজেটটা একটু মিনিমাইজ হয়। সো সেজন্য আসলে এটা আমরা ওটিটিতে দিয়েছি, এবং যারা ব্যাচেলার পয়েন্ট ভালোবাসে, একসাথে অনেকগুলো এপিসোড দেখতে চায়, তারাই দেখবে। যাদের মনে হবে যে না, আমি ব্যাচেলার পয়েন্ট টাকা দিয়ে দেখবো না, তারা ইউটিউবে দেখবে ডাটা খরচ করে, বা টেলিভিশনে দেখবে কেবলের বিল দিয়ে। সিম্পল। অনেকেই মনে করেন বিগত সময়ের মতো আপনি এবারও ব্যাচেলর পয়েন্ট সিজন 5 ইউটিউব কিংবা টেলিভিশন চ্যানেলেই সম্প্রচার করতে পারতেন। সেখানে যদি আপনি ইউটিউব বা টেলিভিশন চ্যানেলেই যদি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 মুক্তি দিতেন, সেক্ষেত্রে কি আপনার কোনো লোকসান হতো? না, সেখানে আমার লোকসান হতো না, কিন্তু সেইটা বিষয়টা একদম সিম্পল। আপনি দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 1 থেকে সিজন 2 এর টোটাল কন্টেন্টে একটু আপডেট পাবেন। সিজন 2 থেকে সিজন 3 আরেকটু আপডেট পাবেন, বেটার কোয়ালিটি পাবেন। সিজন 3 থেকে সিজন 4 এর কোয়ালিটি আরেকটু বেটার পাবেন। আপনি সিজন 4 থেকে সিজন 5 এর যেই কোয়ালিটি, আপনি সেটা কিন্তু দৃশ্যমান আপনি দেখতে পাবেন। সাউন্ড বলেন, মিউজিক বলেন, কালার গ্রেড বলেন, কস্টিউম বলেন, আর্ট বলেন, আমাদের শুটিংয়ের যেই স্ক্রিপ্টিং, সেটার জন্য সময় বেশি দিয়ে আমরা স্ক্রিপ্টিংটা করেছি, এবং একটা সিকোয়েন্স করতে যতটুকু সময় দরকার তাড়াহুড়া না করে সেই সময়টুকু দিয়ে আমরা শ্যুট করেছি। সো প্রত্যেকটা কন্টেন্টের বাজেট বাড়ে কিন্তু এই কন্টেন্টের কোয়ালিটির উপর। সো আমরা যেই স্ট্যান্ডার্ডে আসলে শ্যুট করেছি, সেই স্ট্যান্ডার্ডে এই কন্টেন্টটা যদি ওটিটিতে মানুষ কিছু দেখে, তাহলে আসলে আমরা এই মানে কোয়ালিটি মেনটেন করে যেতে পারবো। যদি এটা ওটিটি না দিয়ে আপনি ইউটিউবে বা টেলিভিশনে দিতেন এই সেম কন্টেন্টটাই, তাহলে কি মানে লোকসান বা লাভ এই ব্যাপারগুলোতে কোনো বিষয়ে ইম্প্যাক্ট ফেলতো কিনা? 100% ইম্প্যাক্ট ফেলতো। মানে লোকসান তো দূরের কথা, মানে কেউ আমরা যেই স্ট্যান্ডার্ডে কন্টেন্টটা বানিয়েছি সেই স্ট্যান্ডার্ডে বানিয়ে ইউটিউব বা টিভিতে দেওয়ার প্রশ্নই আসে না। মানে আপনি নিশ্চয়ই একটা সিনেমা বা একটা ওয়েব সিরিজ যখন ওটিটির জন্য বানান, সেই জিনিসটা আপনি টিভিতে দিলে আপনার কখনোই হবে না, বা ইউটিউবে দিলে আপনার কখনোই হবে না, সেটা ওটিটিতেই দিতে হবে। প্রিমিয়াম কন্টেন্ট সবসময় প্রিমিয়াম প্ল্যাটফর্মে দিতে হবে, এবং প্রিমিয়ামভাবেই আসলে অডিয়েন্সের দেখতে হবে। দর্শকরা বলছেন ব্যাচেলরদের বাসা এত সাজানো, পরিপাটি কিংবা লাক্সারিয়াস আসবাবপত্র দিয়ে গোছানো থাকে না। সেক্ষেত্রে আপনি কেন হচ্ছে এবার সিজন 5-এ ফ্ল্যাটের চিত্র এত সাজানো গোছানো রাখলেন? বেছে নিয়েছি বিকজ অফ আমার ব্যক্তিগত রুচি। কারণ আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। ব্যাচেলার পয়েন্টের সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আপনি কখনোই দেখবেন না টোটাল ব্যাচেলার পয়েন্টে কখনো কোনো বাসা, কোনো ফ্ল্যাট আমি নোংরা রেখেছি। ব্যাচেলার পয়েন্ট সিজন 1-এ যখন আমরা খুব ছোট্ট পরিসরে শ্যুট করেছি, ওই বাসাটাও আপনি দেখবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এটা আমার ব্যক্তিগত রুচি। সিজন 2-তে আরেকটু রুচির পরিবর্তন এসেছে, আরেকটু সুন্দর হয়েছে। সিজন 3-তে আরও একটু সুন্দর হয়েছে। সিজন 4-এ কাবিলার আম্মা ওদের বাসায় ওয়াশিং মেশিন দিয়ে যায়, টিভি দিয়ে যায়, ফ্রিজ দিয়ে যায়, ও কাবিলার রুমে এসি দিয়ে যায়, এবং ওদের সিজন 4-এর বাসাটা দেখবেন কত সুন্দর পরিপাটি গোছানো। এভাবে সব ব্যাচেলাররা থাকে না, কিন্তু কিছু ব্যাচেলাররা থাকে যাদের রুচি ভালো। আমার অনেক ফ্রেন্ড ব্যাচেলার ছিল, ওদের বাসায় এরকম সুন্দর সাজানো গোছানো ছিল। এটা আসলে রুচির ব্যাপার, টাকার ব্যাপার না। কারণ ব্যাচেলার বাসায় এমন কোনো লাক্সারি জিনিস নাই যেটা অনেক এক্সপেন্সিভ, খুবই মিনিমাম জিনিসপত্র ওদের বাসায়, কিন্তু ওদের রুচির কারণে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। তো যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, যে নিজে সুন্দর একটা পরিষ্কার জামা পরতে পছন্দ করে, যে নিজে সুন্দরভাবে থাকতে পছন্দ করে, তার কাছে এটা কোনোদিন প্রবলেম মনে হবে না। যারা আসলে অগোছালো, বা যাদের মনে হবে যে আমি তো নোংরা থাকি, ওরা কেন পরিষ্কার থাকবে, তাদের কাছে এটা প্রশ্নবোধক হতে পারে। তার মানে আপনিও জানেন যে হচ্ছে যে
কিছু মানুষ বা যারা হচ্ছে ব্যাচেলার কিছু অবশ্যই আছে যারা এরকম খুব পরিপাটি থাকে থাকে। তবে বাংলাদেশে ব্যাচেলার বলতে একটা সিনারিও যেটা আমরা বুঝি যে হচ্ছে ফ্ল্যাটে হচ্ছে অগোছালো বিছানা, অগোছালো একটা পরিবেশ, হ্যাঁ, তারপর হচ্ছে খাবারের মান খুব ভালো থাকে না, নানান ধরনের হ্যাসেল, এই ধরনের এই বিষয়গুলো ধরেন, প্রথমত আমি নিজেও পছন্দ করি না, আমি নিজে কখনো ব্যাচেলার থাকিনি, কিন্তু আমি ব্যাচেলার বাসায় প্রচুর আড্ডা দিচ্ছি। আমার প্রচুর ভাই ব্রাদার, ছোট ভাই বড় ভাই যারা ব্যাচেলার ছিল ওদের বাসায় আমার রাতেও ঘুমাইছি, অনেক টাইম স্পেন্ড করছি, সেখান থেকেই তো আসলে ব্যাচেলার পয়েন্টের গল্প। সো আমার চোখে দেখা অনেক ব্যাচেলার বাসা আছে যেই বাসায় জুতাটা বাইরে রেখে তারপর ঢুকতে হয়, যেই বাসায় একজন গেস্ট গেলে সাথে সাথে তার খাবার তৈরি হয়ে যায়, এরকম ব্যাচেলারও আছে। সো আমি আসলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, নিজে গুছিয়ে থাকতে পছন্দ করি, সেজন্য আমার ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা চরিত্রকে আমি গুছিয়ে দেখাতে পছন্দ করি। যার আসলে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি অগোছালো এবং আমি অপরিষ্কার, সো এটা তার পারসেপশন, যে মানে তার কারণে আসলে আমি আমার চরিত্র বা আমার ব্যাচেলারের ফ্ল্যাটটা অগোছালো করব না। এবং ব্যাচেলারের আমার যেই ব্যাচেলার পয়েন্টের যেই চরিত্রগুলো, কাবিলা, ও একটা কাবিলার যেই নোয়াখালীতে বাড়ি আমরা দেখেছি, ও একটা মানে ভালো ফ্যামিলির ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, সো ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সুন্দরভাবে গুছিয়ে থাকে। আমার চরিত্র যে পাশা ভাই, সে একটা সময় কিন্তু ফ্লোরে ছিল, এখন তার খাট চলে আসছে বিকজ অফ সে আন্ডারওয়ার্ল্ড নামে একটা পেজের বিজনেস করে, সে পয়সা কামায় এবং সে তার রুমে এসি কিনছে, তার রুমে আলমারি কিনছে এবং সে শিমুলকে তার অফিসে মানে তার আন্ডারওয়ার্ল্ডে জব দিয়েছে, শিমুলও এখন পয়সা আর্ন করে। সো আমার ব্যাচেলার ফ্ল্যাটে তো আসলে অপরিষ্কার বা ওই রকম কেউ নাই। হাবুভাই ছিল, কিন্তু হাবুভাইকে তো ওরা সবাই মিলে হাবুভাইকে পরিবর্তন করে ফেলেছে। সো ব্যাচেলার পয়েন্টের ফ্ল্যাট সামনে আরও সুন্দর হবে, কারণ ওরা আরও বেশি পরিষ্কার হচ্ছে, আরও বেশি ওয়েল অফ হচ্ছে। ব্যাচেলার পয়েন্টের শুভকে মিস করছেন এবারের দর্শকেরা, আপনার কাছে কি মনে হয় ব্যাচেলার পয়েন্টের পুরো সিজন জুড়েই শুভর ঘাটতি বা অপূর্ণতাটা কতটুকু আপনি পূরণ করতে পারবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে কোনো চরিত্রকে আসলে আমি ফেলে দিতে চাই না, কোনো চরিত্রের অভাব কখনোই পূরণ হওয়ার মতো না, কিন্তু দ্য শো মাস্ট গো অন। ব্যাচেলার পয়েন্ট এখন পর্যন্ত অনেক ধরনের চ্যালেঞ্জে পড়ছে, সেই চ্যালেঞ্জ থেকে ব্যাচেলার পয়েন্ট উতরে আসছে। এইটা দর্শকের কারণেও যেমন, গল্পের কারণেও তেমন। সো আমি যখন ব্যাচেলার পয়েন্টের গল্প বুনি বা গল্প বা ডিরেকশন দেই বা গল্পটা প্ল্যান করি, তখন আসলে আমি প্রত্যেকটা চরিত্রকে প্রায়োরিটি দিয়ে এমনভাবেই গল্পটা তৈরি করি যে আমার কোনো চরিত্রের অভাব থাকলেও সেটা যাতে আপনি মিস না করেন। কিছু চরিত্র আপনি তো মিস করবেনই, নেহালকে এখনও মানুষ মিস করে, সেটা তো থাকবেই, শুভকে মানুষ মিস করতেছে, সেটা থাকবেই, কিন্তু আমি অন্য গল্পটাও এমনভাবে বলে আসি যাতে আপনি ওই গল্পটার মধ্যেও এঙ্গেজ হয়ে যান। সো এই চ্যালেঞ্জ নিয়েই ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্যন্ত এসেছে। হয়তোবা এরপর আরও অনেক চরিত্র মিস হতে পারে, তার মানে ব্যাচেলার পয়েন্ট কিন্তু বসে থাকবে না। ব্যাচেলার পয়েন্টের গতিতে চলবে, আরও নতুন নতুন চরিত্র আসবে, এভাবেই আগাবে। কাবিলার মা, নোয়াখালীর পলি চেয়ারম্যান, যিনি আমাদের মাঝে এখন আর নেই, কাবিলার মার চরিত্রে যিনি কাজ করেছেন সেই গুলশান আরা বেগমকে নিয়ে কিছু বলতে চান? তার চরিত্রে কখনোই অন্য কাউকে দেখা যাবে না। গুলশান আপা আমাদের সাথে একদম সিজন 1 থেকে কাজ করছে। গুলশান আপার সাথে প্রায় কথা হতো আমার, এবং সিজন 5 শুরু করার আগেও তার সাথে আমার বেশ কয়েকবার ফোনে কথা হয়। তখন আমাকে বলতেছিল যে আমি সিজন 5 কবে করবা। আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিংয়ে গেলে লোকজন এসে ভিড় করে আমাকে জিজ্ঞেস করে যে সিজন 5 কবে আসবে। আর আমাকে তো এখন আমি যখন কোথাও শুটে যাই সবাই কাবিলার মা বলে চেনে আমাকে। সো আমি এটা খুব এনজয় করি, এবং ব্যাচেলার পয়েন্ট সিজন 5 করলে আমাকে একটু বেশি রাইখো আর কি। সো যেহেতু কাবিলার আম্মা নোয়াখালীতে থাকে, আমরা কাবিলার আম্মা আবার কাবিলা থাকে ব্যাচেলার, সো কাবিলার আম্মাকে আমরা কাবিলাদের বাসায় এনে খুব বেশি সময় রাখতেও পারি না। আবার কাবিলা নোয়াখালীতে না যাওয়ার আগ পর্যন্ত কাবিলার আম্মাকে খুব বেশি দেখানোও যায় না। তারপরও ভেবেছিলাম আমরা যে সিজন 5-এ কাবিলার আম্মাকে আমরা যতটুকু সম্ভব প্রায়োরিটি দেওয়া যায় আমরা প্রায়োরিটি দিব, বাট এখন সেই মানুষটা নাই। তার জন্য অনেক দোয়া রইল আর কি, মানে আপা ভালো থাকুক। তবে তার চরিত্রে আপনি কাউকে রিপ্লেস করছেন না? না। রোকেয়াকে কেন পর্দায় আনেন না? আমি অ্যাজ এ রাইটার আমার কাছে এখন পর্যন্ত সঠিক সময় মনে হয়নি রোকেয়াকে আনার, যখন মনে হবে তখন আনব। এবার সিজন 5-এ কি রোকেয়াকে দেখা যাবে,
না কি প্রতিবারের মতো এবারও সে ফোনের ওপাশেই থাকবে? সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে রোকেয়া তো অবশ্যই আসবে, যেহেতু রোকেয়া একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সেটা কবে কোন এপিসোডে হুট করে চলে আসবে সেটা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আচ্ছা, ব্যাচেলার পয়েন্ট সিজন 4 যেখানে শেষ হলো সেখান থেকেই কেন সিজন 5 শুরু হলো না? প্রথমত এটা আমার অ্যাজ এ রাইটার্স পয়েন্ট অফ ভিউ, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ২৬ মাস আগে ব্যাচেলার পয়েন্ট শেষ করেছি। সো এই ২৬ মাসে একটা আর্টিস্টের শারীরিক গঠন থেকে শুরু করে আমরা যেই লোকেশনে শ্যুট করতাম প্রত্যেকটা জিনিসের পরিবর্তন এসেছে। সো ওই একই জায়গা থেকে প্র্যাকটিক্যালি গল্পটা বলা সম্ভব না, কোনোভাবেই না। আর্টিস্টের শারীরিক পরিবর্তন থেকে শুরু করে আমরা যেই লোকেশনে শ্যুট করতাম সেই লোকেশনে এখন একটা বিল্ডিং উঠে গেছে, নতুন একটা বিল্ডিং উঠে গেছে। সো প্র্যাকটিক্যালি এই শ্যুটটা করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ এ রাইটার আমার কাছে মনে হয়েছে আমি যেই জায়গায় গল্পটা শেষ করেছি সেখান থেকে আমি গল্পটা বলবো না। আমি গল্পটা ২.৫ বছর পর ওরা কোথায় আছে সেখান থেকে আমি গল্পটা বলবো, এবং সেখান থেকে গল্পটা বলতে বলতে আমি একটা সময় গিয়ে হয়তো বা দেখাবো যে ২.৫ বছর আগে ওদের জীবনে কিভাবে কি কি ঘটনা ঘটতে ঘটতে ওরা আজকে এই জায়গায় এসছে। এটা অ্যাজ এ রাইটার আমার পয়েন্ট অফ ভিউ, এবং আমি নিশ্চয়ই প্রথম ৮ পর্বে ২.৫ বছর আগে কি ঘটেছে পুরোটা বলবো না। সেটা দেখতে হলে দর্শকের ১২০ পর্ব পর্যন্ত দেখতে হবে। ব্যাচেলার পয়েন্টের অতীতের যেই সিজনগুলো ছিল আমরা সেখানে কোনোবারই দেখিনি যে আগেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে এবার ব্যাচেলার পয়েন্ট এতগুলো পর্বে নির্ধারিত থাকবে, কিন্তু এবার শুরুতেই আপনি জানিয়ে দিলেন যে ব্যাচেলার পয়েন্ট এবার ১২০টি পর্ব নিয়ে হাজির হয়েছে। আগে যে জানিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এতে করে কি ব্যাচেলার পয়েন্টের দর্শকের আগ্রহের জায়গাটা কিছুটা হলেও কমে যাবে কিনা? বিকজ অফ এবার আমরা ওটিটিতে রিলিজ করছি। সো ওটিটিতে রিলিজ করার কারণে আমাদের টোটাল কন্টেন্টের একটা প্ল্যান সেট করতে হয়েছে আগে, যে আমরা কিভাবে এটা রিলিজ দিব, কতদিন পর্যন্ত এটা যাবে। সো টোটাল প্ল্যানটা অডিয়েন্সকে বলা হচ্ছে এই কারণে যে অডিয়েন্সের যাতে একটা বাজেট আইডিয়া থাকে যে আমি আসলে ১২০ পর্ব এত টাকা খরচ করে ব্যাচেলার পয়েন্টটা দেখতে পাবো। এবং যেহেতু আমরা প্রি বুকও স্টার্ট করেছি, ইতিমধ্যে আমরা প্রি বুকে হিউজ রেসপন্স পেয়েছিলাম, এবং কন্টেন্ট রিলিজ হওয়ার পর যেই নাম্বারস আমরা পেয়েছি ইটস হিউজ। সো অডিয়েন্স যাতে আগে থেকে আইডিয়া করতে পারে যে আমি কত টাকা দিয়ে কতটা এপিসোড দেখতে পাচ্ছি, এবং অডিয়েন্সও যাতে বুঝতে পারে যে যেহেতু ১২০টা এপিসোড, সো এই গল্পের ক্রাফটিংটা কিভাবে আপস অ্যান্ড ডাউন হবে, কোথায় যাইতে পারে, অডিয়েন্সও যাতে বিভিন্ন জিনিস আন্দাজ করতে পারে। বোরহান কোথায়? বোরহান আপাতত পালিয়ে আছে। শারাফ আহমেদ জীবনের সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে, বা তার সাথে কি আপনার কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে? কারণ আমরা জানি যে তিনি আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, কিন্তু ব্যাচেলার পয়েন্টের প্রেস মিট অনুষ্ঠানে আমরা শারাফ আহমেদ জীবনকে আপনার পাশে দেখিনি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে অমি ও বোরহান ভাইয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে? না, কারণ আপনার সবশেষ প্রেস মিটে কি জীবন ভাই ছিল না? কেন ছিলেন না? ছিল না মানে আমার একটু দূরত্ব আমি আসলে সবার সাথেই বজায় রাখতে পছন্দ করি, যে থাকে না যে ব্যক্তিগত সম্পর্কে না জড়ানোই ভালো আর্টিস্টদের সাথে। সো আমার কিছু মানুষ থাকে যাদের সাথে ওই ফ্রেন্ডশিপটা তৈরি হয়ে যায়, কিছু মানুষ থাকে যে একটু ডিস্টেন্স থাকে। সো জীবন ভাইয়ের সাথে আমাদের ওই ডিস্টেন্সটা আছে, এবং সে তার মতো কাজ করছে, সে ব্যস্ত। আবার যখন আমার মনে হবে যে বোরহানকে আমি দেখাতে চাই, তখন আবার বোরহান চলে আসবে। দূরত্ব তো অবশ্যই তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হওয়ার কারণেই সে নাই, বাট তার সাথে আমার কোনো ঝগড়া বা কোনো ঝামেলা তৈরি হয় নাই। সবসময় কিন্তু দূরত্ব তৈরি হওয়ার জন্য ঝগড়া বিবাদ বা মারামারি হওয়ার প্রয়োজন নাই, দূরত্ব যে কোনো কারণেই তৈরি হতে পারে। সো ওই দূরত্বটা ডেফিনেটলি তৈরি হয়েছে। আবার যেহেতু ব্যাচেলার, আমিও অনেকদিন ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, অনেকদিন যাবত জীবন ভাইয়ের সাথে কাজও হয়নি। সো এক ধরনের প্রফেশনাল ডিস্টেন্সও তৈরি হয়ে গেছে। জীবন ভাইও তার সিনেমা নিয়ে বিজি, সো একটা প্রফেশনাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আবার এই মুহূর্তে বোরহানকে নিয়ে, যেহেতু বোরহান ব্যাচেলার পয়েন্টে এই মুহূর্তে নাই, সো বোরহান যখন আসবে তখন হয়তো বা আবার কাজ শুরু হবে। ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ কি তৌসিফ বা শামীম সরকারের কেউ ফেরত আসতে পারে, বা তাদেরকে নিয়ে কোনো চমক থাকতে পারে? ডিপেন্ডস আসলে, এটা আসলে ধরেন নেহাল সিজন 3 পর্যন্ত ছিল, সিজন 4-এ ছিল না। সরি, সিজন 3-4 এই দুইটাতে নেহাল ছিল না। এখন 5-এ যদি আমার গল্পের প্রয়োজনে মনে হয় নেহাল আসতেও পারে, আবার নাও আসতে পারে।
সেম ওয়েতে বোরহান বোরহান যেই ইনসিডেন্টটা ঘটায় বের হয়ে গেছে, এরপর যদি আমরা বোরহানের গল্পের দিকে গেলে অবশ্যই বোরহানকে দরকার হবে। সো তখন বোরহান আসবে। এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে আসলে স্টোরির উপরে, যে স্টোরি লাইনটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। ধরেন আমার গল্পে সামনে কোন চরিত্র আসবে, এটা অ্যাজ এ রাইটার আমি আসলে কন্টেন্টে দেখাইতে চাই, এটা আমি আসলে আগে থেকে বলতে চাই না। আমি চাই না এই ধরনের কোনো প্রমোশন আমাকে হেল্প করুক। ব্যাচেলার পয়েন্টের ওই জিনিসটা আসলে দরকার নেই। আমি চাই কন্টেন্ট দেখতে গিয়ে গল্পের প্রয়োজনে মানুষ নতুন চরিত্র দেখুক বা পুরাতন চরিত্রকে নতুন রূপে দেখুক। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। সিনেমা বানানোর পরিকল্পনা আছে কি? অবশ্যই, আলটিমেটলি তো সিনেমাটাই বানাতে চাই। সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও সেটা মানে কবে নাগাদ বা কিভাবে করার? আপাতত আমি ব্যাচেলার পয়েন্টের মধ্যে আছি। ব্যাচেলার পয়েন্ট একটু গুছিয়ে নিতে পারলেই আমি আসলে সিনেমার পরিকল্পনায় পুরোপুরিভাবে ঢুকে যাব, এবং আমি আসলে সিনেমাটাই বানাতে চাই, বাকি জীবনটা সিনেমাই বানাবো। আপনার বন্ধু রায়হান রাফি বড় পর্দায় খুব ভালো কাজ করছেন। আপনি যখন বড় পর্দায় কাজ করতে যাবেন, তাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন বলে মনে হয়? দেখেন, এখানে আসলে চ্যালেঞ্জ দেওয়ার কিছু নাই। আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে এমন একটা জায়গায় আছে, এইখানে যদি 5 জন ভালো নির্মাতা একসাথে আসে, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে। এখানে আসলে নিজেরা কামড়াকামড়ি করার জায়গায় আমরা আসলে নাই। আমাদের আসলে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করতে হবে। সো আমি যদি সিনেমা বানানো শুরু করি, আমি এক্সপেক্ট করব যে যারা এই মুহূর্তে সিনেমায় ভালো করছে এরাও খুশি হবে, এবং আমিও যদি ইন্ডাস্ট্রিতে একটা ভালো সিনেমা দিয়ে কন্ট্রিবিউট করতে পারি, আমারও ভালো লাগবে। রায়হান রাফির কাজ সম্পর্কে যদি কিছু বলতেন। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ফিল্মটা রাফি বানাচ্ছে। আপনি হচ্ছে তাহলে রাফি ভাইয়ের সবশেষ কোন কাজটা দেখেছেন? তাণ্ডব এখনো দেখা হয় নাই, ওর লাস্ট ফিল্ম তুফান পর্যন্ত আমি দেখছি। আচ্ছা, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমা দেখেছেন? হ্যাঁ, উৎসব দেখেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে। তাণ্ডব কেন দেখা হয়নি? তাণ্ডব দেখা হয়নি সময়ের কারণে, যেহেতু আমার নিউ বেবি হয়েছে, তো সময়ের কারণে তাণ্ডব দেখা হয়নি। তারপর উৎসবের টিকিট পেলাম, উৎসবটাই দেখে ফেললাম। মানে আমি যেদিন ফ্রি ছিলাম ওই দিন আমি উৎসবের টিকিট পেয়েছি, উৎসব দেখে ফেলেছি। তাণ্ডবটা অবশ্যই দেখবো এবং সিনেমা হলেই দেখবো। সাকিব খানকে নিয়ে যদি কিছু বলেন, তাকে নিয়ে ভবিষ্যতে আপনার সিনেমা বানানোর কোনো পরিকল্পনা আছে কিনা? সাকিব ভাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে একটা এক্সাম্পল, যে একটা মানুষ এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত নিজেকে ভাঙছে। এইটা উদাহরণস্বরূপ আমাদের ইন্ডাস্ট্রিতে। তাহলে সাকিব ভাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই, কেন থাকবে না। সিনেমা বানালে সবার সাথেই কাজ হবে। আমার যাদের অভিনয় আমি পছন্দ করি সবার সাথেই কম বেশি কাজ হবে। আর আমি তো বললাম আপনাকে যে বাকি জীবনটা আমি আসলে সিনেমা বানাতে চাই। সো যখন আমি রেগুলার সিনেমা বানাবো, তো সিনেমায় যারা ভালো করছে বা আমার যাদের অভিনয় ভালো লাগে, যাদের সাথে আমি কাজ করতে চাই, তাদের সবার সঙ্গেই কাজ হবে আমার সিনেমাতে।